দর্শক, আমরা আজ আলোচনা করব জ্বালানি অর্থনীতি সংকট সমাধান কিভাবে। এই বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন, আমি আগেই জানিয়েছেন, মোহাম্মদ আনিসুর রহমান, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আছেন হুমায়ুন রশিদ। আপনাদের তিনজনকেই স্বাগত। আপনারা যদি শুনতে পান আমার কথা, প্রযুক্তির কারণে ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আমি শুরুতেই একটু যেতে চাইব আনিসুর রহমান, সকল তীর আপনাদের দিকে। এমনকি মন্ত্রী বলে দিয়েছেন যে দায় নেবে না মন্ত্রণালয়। দাম বাড়ানো জ্বালানি মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে কাঁচা বাজার, করলা, কাঁচামরিচ থেকে শুরু করে ট্যুরিজম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলো, দেশ প্রায় অচল। মন্ত্রী মহোদয় আমাদেরকে অনেক কথা বলেছেন দুপুরবেলা, কিন্তু আমাদের যে কটি প্রশ্ন আমি আপনাকে শুরু করতে চাই, যদি দাম বাড়াতেই হয় তাহলে একটু আগে না কেন, আগে জানান দেওয়া হলো না কেন, গণশুনানি হলো না কেন, এবং এখন যে পরিস্থিতি হলো তার দায় কেন জ্বালানি মন্ত্রণালয় নেবে না? এমনকি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথেও কোনো আপনারা আলোচনা করেন নাই, যেখানে মূল প্রভাব পড়লো এবং অচল হয়ে গেল বাংলাদেশ। আনিসুর রহমান, সিনিয়র সচিব, জ্বালানি মন্ত্রণালয়। ধন্যবাদ আপনাকে। দায় নেবে না সেটা আপনি শুরু করেছেন। প্রকৃতপক্ষে যদি আমরা একটু পিছনের দিকে যাই, যখনই জ্বালানি তেলের বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধি ঘটেছে, তখনই কিন্তু এটাকে যতটা সম্ভব সতর্কতার সাথে এবং হ্যান্ডেল করতে হয়েছে। কারণ আপনার যদি আমরা কারোর সাথে এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করতাম তাহলে একটা আরো কৃত্রিম সংকটের মধ্যে পড়ে যেতাম। অনেকেই অনেক স্টোরেজ করতো, অনেক দাম, যেহেতু প্রতিবেশী দেশের সাথে আমাদের সেই সময় প্রায় 60 টাকা ডিফারেন্স ছিল, সে সময় কিন্তু সেখানেও পাচার হওয়ার একটা আশঙ্কা তৈরি হতো। এত মূল্যে স্মরণকালের মধ্যে সেই 2007, 8, 9 সালের দামের মূল্য বৃদ্ধির পর এখনকার বৃদ্ধিটা একটু অনেক বেশি। আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা দিয়ে এনে তারপরে যদি এরকম আবার বেশি দামে কিনতে হতো ক্রেতারা, সে কারণে আমরা এটা বরাবর যেরকম করা হয়ে থাকে সেরকমই আমরা কিন্তু সতর্কতার সাথে দামটা নির্ধারণ করেছি, এবং যেটা এইভাবেই কার্যকারিতা দেওয়া হয়েছে অতীতের যতগুলি আপনি যদি একটু দেখেন খুঁজে, যতগুলি প্রজ্ঞাপন হয়েছে। আপনি নিশ্চয়ই পরিসংখ্যানের কথা বলবেন, তথ্যের কথা বলবেন। 2016 সালে এপ্রিলে কমানো হয়েছিল 3 টাকা ডিজেলের দাম, সেটি বলবেন। বিশ্ববাজারে $87 ব্যারেলের দাম উঠে গেল, সেটি বলবেন। এগুলো তথ্য অনেকটা আমরা জানি, কিন্তু এই যে একটা হযবরল অবস্থার সৃষ্টি হয়ে গেল, এটার তো একটা ব্যবস্থাপনা দরকার। জ্বালানির তো তেলের দাম বাড়তেই পারে, কমতেই পারে, সেই ব্যবস্থাপনা আমরা আগেও দেখেছি। কিন্তু এই যে হযবরল হয়ে গেল এবং আপনারা বলছেন পাচার হবে, সেটা হয়তো হতে পারে, কিন্তু তাহলে আমাদের বিজিবি আছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে। 104 টাকা আজকেও কলকাতা, আপনারা যা বাড়ালেন তার থেকেও 104 টাকা বাংলাদেশি টাকা কলকাতায় ডিজেল বিক্রি হচ্ছে। তার সম্ভাবনা তো এখনও আছে। কিছু প্রতিরোধ ব্যবস্থা তো নিশ্চয়ই সরকার নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নেবে। তাহলে এইটা কথা বলে আমাদেরকে হঠাৎ করেই বাড়িয়ে দিয়ে এই নাভিশ্বাস তোলা, সেটা কতটা যৌক্তিক? প্রতিরোধ ব্যবস্থা আছে, কিন্তু প্রতিরোধ ব্যবস্থার সবটা তো আমরা কি সকল আমাদের 3 দিকেই সীমান্ত আছে ভারতের সাথে আমাদের, আমরা কি সকল সীমান্তে কি সম্পূর্ণ 24 ঘন্টা সুরক্ষিত আছে এটা বলতে পারবো? অবশ্যই আমার মনে হয় সেটা কিছুটা হলো দ্বিমত আমার আছে, এবং আমরা বসেছিলাম তাদের সাথেও। সেখানে আশঙ্কার কথাটা এসেছিল দেখে এরকমই, এবং আমরা হঠাৎ করে করিনি। আমরা কিন্তু বেশ কিছুদিন আগের থেকেই, আপনি যদি 14 তারিখে মাননীয় কি বলে 30 তারিখে মাননীয় প্রতিমন্ত্রী যখন চলে গেলেন, তার আগের দিন উনি কিন্তু একটা বৃদ্ধির বিষয়ে একটা আঁচ দিয়েছিলেন যে আমরা জ্বালানি তেল বৃদ্ধিতে করতে হবে আমাদের। এটা যেমন সত্যি কথা, আরেকটা আমাদের দেশের বাস্তবতা, এখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, গবেষণাও করেছেন। আমাদের দেশের বাস্তবতা, আমরা কোনো কিছু হলেই একটা প্রবণতা হয় যে একটা যেমনি করে ফেলা, এটা কোনো মতেই কাম্য হতে পারে না। যেখানে আগামীকালকে এই ভাড়া সমন্বয় নিয়ে, ভাড়ার পুনর্নির্ধারণ নিয়ে একটা বৈঠক কথা বলা হয়েছে, সে বৃহস্পতিবারই যেটা হবে আজকে সন্ধ্যাবেলা কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা বলেছে সাংবাদিকদেরকে যে আমরা সেই বৈঠকে যাব না, কারণ সেখানে ভাড়া নির্ধারণ করার ব্যাপারে আলোচনা হবে, জ্বালানি তেলের দাম কমার তো কোনো আলোচনা হবে না। তাহলে আমরা সেখানে যাবো কেন?
জ্বালানি তেলের যদি দাম কমানোই হয় তাহলে তো তাদের দরকার নেই, আমার তাদের তো ডাকার কোনো প্রয়োজন ছিল না। এটা তো একটা অজুহাত। তাদেরকে তো জ্বালানি তেলের দাম বেড়েছে, সে কারণেই তাদের যেতে হবে যে এটা সমাধানের জন্য কিভাবে। সেই সমাধানটা হলো যে মূল্য বৃদ্ধি বা একটা কিছু করা। সেটার জন্য তারা যদি এখন এটা বলে যে আমরা যাব না জ্বালানি তেলের দাম বাড়ানো কমানো না হলে, তাহলে তো তাদের প্রয়োজন নাই। কমিয়ে যদি আমি দিতেই পারি তাহলে তো তাদের সাথে বসার প্রয়োজন নাই। কালকে সন্ধ্যায় আনিসুর রহমান, কালকে সন্ধ্যায় একটি বৈঠকের কথা আমরা শুনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে, নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আপনিও সেখানে থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে সন্ধ্যায় ছিল, সেটা জ্বালানি সংক্রান্ত না, অন্য আরেকটা বৈঠক ছিল, সেটাকে বাতিল করা হয়েছে। বৈঠকের ঘন্টাখানেক। তাহলে আনিসুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা নিশ্চয়ই শুনবো। তাহলে আপনার কথা বুঝতে পারছি যে জ্বালানির তেল দাম কমানোর কোনো সুযোগ নাই, ভাড়া বাড়ানোরটাই হয়তো বেশি সম্ভাবনা আছে। তার মানে আমার পকেটের টাকা কাটা যাবে, কালকে থেকে আরো বেশি ভাড়া দিতে হবে, ভাড়া বাড়বে এবং জিনিসপত্রের দাম বাড়বে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনার বিশ্লেষণ শুনি। প্রণব, ধন্যবাদ আপনাকে। আমি আনিসুর রহমান সাহেবের বক্তব্য গতকালও শুনেছি, আজকেও শুনেছি। উনি যুক্তি উপাত্ত দিয়ে বোঝাতে চাইছেন আমাদের যে এই দাম বাড়ানোটা কিভাবে অনিবার্য হয়ে উঠেছিল। আমি আপনাদের যেটাকে নিয়ে আসতে চাই যে গত 48 ঘন্টায় যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনার যে ভিত্তিভূমি সেটাকে আমার খুব বেশি সঠিক মনে হয় না। কারণ এটা খুব সংকীর্ণভাবে একটা আলোচনা হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, পার্শ্ববর্তী দেশে তেলের দাম কম আছে, বেশি আছে, কম আছে, কমানোর পরও বেশি আছে, কম আছে এবং ইত্যাদি বিষয় নিয়ে একটা আলোচনা হচ্ছে এবং সেটার ভিত্তিতে এটা হচ্ছে এবং আমরা কত ভর্তুকি দিব ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হলো যে এই আলোচনাটা জটিল এই জন্য, কারণ হলো যে এটা তো ঠিক সবাই আমরা জানি যে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছিল তখন আমাদের এখানে দেশে সেইভাবে দাম কমানো হয়নি। সেহেতু আমরা জানি ঐতিহাসিকভাবে বিপিসির একটা বড় ধরনের ঘাটতি ছিল, সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা নেওয়া হয়েছিল, সেটাও আমরা ভালো করে সেই অর্থে জানি। এটার একটা এখন যে জিনিসটা হচ্ছে, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হলো পৃথিবীতে যখনই তেলের দাম বাড়ানোর যে কোনো সিদ্ধান্ত হয় তখন শুধুমাত্র তেলের আন্তর্জাতিক বাজারে কত দাম আছে এইটা বিবেচনা করে করা হয় না। কারণ হলো তেল হলো এমন একটি পণ্য যেটা পুরো অর্থনীতিকে সচল রাখার জন্য, জনজীবনকে চালু রাখার জন্য এটার বড় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেহেতু আমার প্রথম আশ্চর্য লাগছে যে পুরো আলোচনাটা কেন আমরা এই আমাদের যে আমাদের যে জ্বালানি মন্ত্রণালয় আছে তাকে কেন্দ্র করে এই আলোচনাটা হচ্ছে, এটা আমার কাছে একটু আশ্চর্য লাগছে। কারণ এটি একটি জ্বালানি বিষয়ক আলোচনা নয়, এটা সামগ্রিক অর্থনৈতিক সংকটের ব্যাপার। হ্যাঁ, সেহেতু আমি এখন পর্যন্ত আমার এই জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় ছাড়া আর এই সাম্প্রতিক কালে প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন আর কারোর কোনো রাজনৈতিক নেতা মন্ত্রী কারোর কথা শুনি, বিশেষ করে আমি সড়ক পরিবহন মন্ত্রী অবশ্য প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। ধন্যবাদ। আমি সবচেয়ে এই সমস্ত ক্ষেত্রে অর্থমন্ত্রী সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা। কারণ কি আমি আপনাকে বলছি, এই যে ভর্তুকির কথা বলা হচ্ছে, সরকার তার নিজস্ব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য বহু খাতে ভর্তুকি দিয়ে থাকে, এমনকি তেলের ভিতরেও দিয়ে থাকে। কারণ কৃষকদের কৃষিকাজে প্রণোদনা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হয়। এই যে ভর্তুকি দেওয়া হয় এবং এটার খরচ সারা বছরে, গত বছরের আগের বছরে পুরোটা খরচ করা সম্ভব হয়নি। তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে তেলের দামটা বাড়ানো হলো, এইটা সরকারের যে ভর্তুকি দেওয়ার যে সিদ্ধান্ত ছিল এবং যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা থেকে সম্পূর্ণভাবে তাদের সেই সমর্থনটা দেওয়া হলো কিনা। এবং কারণ আমি আসছি, কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ, কোন সময়ে দামটা বাড়ানো হলো। তো এইটার জন্য সরকারের যেটা দাঁড়ায় সেটা হলো কন্টিনজেন্ট লায়াবিলিটি, হ্যাঁ, সংযুক্ত দায় দেনা কি পরিস্থিতি আছে তার উপরে বিপিসি এবং অন্যান্যদের, এইটার কোনো স্বচ্ছতা আমাদের কাছে নাই। আমি আপনাকে এই জন্যই বলছি এটা আনিসুর রহমান সাহেবের ব্যাপার না, এটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার। এবং আমরা তো হিসাব দেখছি যে প্রতি লিটার ডিজেলে 11 টাকা ভ্যাট সহ প্রায় 17 টাকা শুল্ক পাচ্ছি। এরকম ভাবে লিটার হিসাব করে এটা হবে না। এটা সামগ্রিক ভোগ কত আমরা ব্যবহার করি, তার ভিতরে সরকার কোন খাতে কত দিচ্ছে কোন দামে, এবং সরকার এই খাতে কত ভর্তুকি বরাদ্দ করেছে সেই আলোচনার সাথে মিলাতে হবে। বাজেট গেছে মাত্র 4 মাস হয়েছে, সেহেতু এটার সাথে মিলাতে হবে। সেহেতু এই আলোচনা শুধুমাত্র তেলের দাম আন্তর্জাতিক বাজারে বিকল্প ছিল কি সরকারের হাতে আপনি মনে করেন?
কি বলেন? মানে দাম না বাড়িয়ে কোনো বিকল্প? আমি মনে করি, আমি আসতেছি আপনার কাছে, আমি প্রথম কথাটা যেটা বললাম যে শুধুমাত্র তেলের দাম আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে বাড়ানো কমানো কোনো পৃথিবীতে হয় না, এটার সাথে আরো অনেক জিনিস বিবেচনার ভিতরে থাকে। আমি দ্বিতীয় আপনাকে আরেকটা কথা বলি, সেটা হলো যে তেলের দামের যদি আপনি হিসাবে নেন, তো 2022 সালে তেলের দাম সম্বন্ধে কি বলা হচ্ছে, এটা আমাদের হুমায়ুন রশিদ সাহেব আছেন, ওনারা এগুলি ভালো জানেন। এখন যদি $74 থাকে, এটা কি $80 উপরে যাবে? কি এখন যদি $70 থাকে, তাহলে কি $76 ব্র্যান্ডের দাম আমি কথা বলছি, তাহলে কততে যাবে? এটাও তো এটা হিসাবের ভিতরে আনতে হবে। এখন তাহলে প্রশ্নটা দাঁড়ায়, এটা কি এই যে শুধুমাত্র তেলের দামের বাড়ানোর সাথেই হচ্ছে, না সরকার সামগ্রিকভাবে একটি আর্থিক অস্বাচ্ছন্দ্যের ভিতরে ঢুকেছে? অর্থাৎ এনবিআর কিছুটা টাকা আদায় করছে, কিন্তু এনবিআর এর বাইরে যে সমস্ত কর এবং কর বহির্ভূত উৎস আছে, সেটার পক্ষ থেকে সরকারের যত টাকা পাওয়ার কথা সেটা যদি না পায়, তো সরকারের, আমরা যদি জানেন যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক কাঠামোটা এমন, তার 3-4টা জিম্মি উৎস আছে। জিম্মি উৎসের ভিতর হলো তেল আমদানি একটা, গ্যাস একটা, টোব্যাকো আরেকটা। এই সব ক্ষেত্রে তারা জিম্মি উৎস থেকে উপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইত্যাদি মাধ্যমে নিয়ে থাকে। বা সরকার কোনো নীতি নিচ্ছে কিনা যে ভর্তুকি কমিয়ে দিবে? না, ভর্তুকি কমানোর ইস্যু না, ভর্তুকির টাকা আছে কিনা যেটুকু ভর্তুকি দেওয়া পরিকল্পনা হয়েছে বাজেটে, সেই টাকাটা হয়তো হাতে নাই বা আদায় হবে না। আমি আর একটা কথা বলেই চলে যাব এখন, মানে শেষ করব। সেটা হলো পৃথিবীতে কোনোদিন, শুধু আমি বলছি, তেলের দাম হিসাব করে কোনোদিন দাম, তেলের মানে আন্তর্জাতিক বাজার হিসাবে শুদ্ধ হয় না। দেখুন বাংলাদেশ এই মুহূর্তে কোন অর্থনীতির ভিতরে আছে। প্রথম আমি 3টে ফ্যাক্টর আপনাদের বলছি। প্রথমত হলো কোভিড উত্তর আমার পুনরুজ্জীবনের ভিতরে আমি আছি। কোভিড উত্তর পুনরুজ্জীবনের ভিতরে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার জন্য আমরা দেখছি যে মানে বৃহৎ শিল্প ভালো করছে, ক্ষুদ্র মাঝারি শিল্প অনানুষ্ঠানিক খাতে তারা করতে পারছে না। তারা কি এই তেলের দাম দিতে পারবে কিনা, এবং আমার কোভিড উত্তর পুনরুজ্জীবন কি হবে? দ্বিতীয়ত, গত কয়েক মাস যাবত আপনারা জানেন যে আমাদের মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি হচ্ছে। খাদ্য মূল্য এবং অন্যান্য খাদ্য বহির্ভূত পণ্য 6%-এর উপরে চলে গেছে। সেহেতু এই সময় এই জিনিসটা নিঃসন্দেহে আমার মূল্যস্ফীতিকে আরো বেশি বেগবান করবে। আর তৃতীয়ত, আপনি মনে রাখেন, মূল্যস্ফীতি আগামী দিনে বাড়ার জন্য আরো অন্যতম অনুষঙ্গ হলো যে আমার টাকার মূল্যমানের পতন ঘটছে। যেহেতু টাকার মূল্যমানের পতন ঘটছে এবং বহু জিনিস আমাদের আমদানিকৃত ভোগ্যপণ্য ইত্যাদি এবং তেল সহ এগুলোর তাহলে দাম বাড়ানোর প্রশ্ন এটার সাথে উঠবে। সেহেতু এই সময়টা আমার কাছে আশ্চর্য লেগেছে। আরো আশ্চর্য লেগেছে এই জন্য যে সময়টা ঠিক হলো কিনা এবং ক্ষমতাটা কি ছিল। এবং আমার তৃতীয় যেটা বক্তব্য, সেটা হলো পৃথিবীতে তেলের দাম দাঁড়ানোর বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত শেষ বিচারে। এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ এটা এত তাৎপর্য থাকে। আমি এ পর্যন্ত আমাদের মন্ত্রী মহোদয় আজকে আরো বলেছেন সংবাদ সম্মেলনে যে তার আইনি অধিকার আছে এই মন্ত্রণালয়ের বাড়ানোর, এবং উনি আইনি অধিকার প্রয়োগ করেছেন। আইনি অধিকার নিয়ে তো কেউ আলোচনা করছে না। আইনি অধিকার থাকলে সামলানোর অধিকারও থাকতে হবে। আমি আপনাকে যেটা বলে শেষ করতে চাচ্ছি, পৃথিবীতে এই সমস্ত, যেহেতু এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেহেতু এগুলি আলোচনার জন্য ক্যাবিনেট মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হয়, এটা কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয় না। বাংলাদেশের গণতন্ত্র কি এই জায়গায় যে আমার মন্ত্রী পরিষদে এইরকম একটি বিষয় আলোচনা ব্যতিরেকে জনমানুষের কাছে এরকম একটি ঘটনা এটা দাম বাড়ানোর বিরুদ্ধে না, দাম বাড়ানোর সঠিকতা এবং সময় তো হয়েছে কিনা আপনার কাছে আবার আসবো। আমি একটু আপনার কাছে যেতে চাই। আপনি আন্তর্জাতিক ব্যবসায়ী ফোরামের নেতা, এবং বাংলাদেশে জ্বালানির ক্ষেত্রে যে আমাদের যে বিদ্যুতের যে কাজ হয়েছে সেটি হয়েছে। আমরা কয়েকদিন আগে এলপিজির দাম বাড়ানোর ঘটনা দেখেছি। আপনার বিশ্লেষণ কি? সঠিক অবস্থানে যেতে হলে করণীয়টাই বাকি। আপনি কি মনে করেন সরকারের বাইরের মানুষ এবং তেল ব্যবহারকারী একজন বিদ্যুৎ উৎপাদনের জন্য? আমি শিল্প উদ্যোক্তাদের পক্ষের লোক, সেই হিসাবে আমি বলবো যে দাম বাড়াতে হবে, এটা আমি বিপক্ষও না পক্ষেও না। আচ্ছা, এটা দুটার মাঝামাঝি। তাহলে কি দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যদি না বাড়িয়ে ট্যাক্স কমায় ফেলি, তাহলে কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন আমি ইনডিরেক্ট ট্যাক্স থেকে রেভিনিউ হিসাবে কিংবা ট্যাক্স কালেক্ট করতে পারি। আমার তাহলে ট্যাক্সটা যদি আমি কমাই টেম্পোরারিলি, ধরেন আগামী শীতের পরবর্তীকালীন সময়ে আমার ধারণা
তেলের দামটা কমে আসবে। মানে এখন যে শুল্ক আছে, এখন যে ভ্যাট তেলের এবং দাম, শুল্ক আছে, সেটি তেলের সেটি দামটা কমানোর কথা থাকবে বলছেন না। আপনি? মানে ভ্যাট এবং হ্যাঁ, শুল্ক সেটা যেটা আপনি দিলেন। পরবর্তীকালীন সময় কমে আসবে। আমাদের দেশে এখন করোনা কেবল গেছে, এখন কিন্তু ডেভেলপমেন্টের অনেক অপরচুনিটিস আসছে। সেটা স্মল মিডিয়াম কিংবা লার্জ এন্টারপ্রাইজ সবাই কিন্তু রিইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার আপনার রপ্তানি গ্রোথ আমি সবাই দেখতে পাচ্ছি। এই অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কনজাম্পশন, যে ডিজেলের, এখানে কিন্তু ডিজেল আর কেরোসিন এই দুটা অয়েলের দাম বাড়ানো হয়েছে, পেট্রোলের কিন্তু দাম বাড়ানো হয়নি। ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়নি। পেট্রোলের দামটা বাড়িয়ে কিন্তু সমন্বয় করার একটা অপরচুনিটিস আমার কাছে মনে হয় ছিল। আচ্ছা, যে পেট্রোলের দামটা যদি বাড়ানো যেত, যেটা প্রিভিলেজ কমিউনিটি ব্যবহার ব্যবহার করে করে। বস্তু, হ্যাঁ, আমরা যেটা অকটেন কিংবা আপনার পেট্রোল যেটাই বলি না কেন, সেটা যদি দাম বাড়ানো যেত, তাহলে কিন্তু প্রিভিলেজ কমিউনিটি থেকে একটা কালেকশন বাড়িয়ে ডিজেলের ভর্তুকিটা একটুখানি পোষায় নেওয়া যেত। এই জায়গাটা একটুখানি লক্ষণীয় ছিল বলে আমার ধারণা। তবে আর এটা কি আপনি একটু বলছিলেন, এবং দেবপ্রবী ভট্টাচার্য বলছিলেন, আগামীতে তেলের দাম কমার আভাস পাচ্ছেন কিনা আপনারা? আমার কাছে মনে হয় আগামীতে খুব শীঘ্রই তেলের দাম কমবে না। আপনার এই শীতকালীন সময় আপনার এনার্জি কনজাম্পশন গ্লোবালি খুব বেড়ে যায়। আচ্ছা, এটা গ্লোবালি হিটিং এর পারপাসে এই তেলটার কনজাম্পশনটা বাড়ে, ডিস্ট্রিক্ট হিটিং এর কাজে লাগে। এর জন্য তেলের কনজাম্পশন আমি ইমিডিয়েটলি কথা বলি না, আমি 2022 সালের কথা বলেছি। আর ইমিডিয়েট তেলের দাম বাড়ার একটা দুটো বড় কারণ, একটা তো হলো গ্লোবাল রিকভারির জন্য যাবে, আরেকটা হলো যে গ্যাসের ব্যবহার কমে গেছে, বিশেষ করে রাশিয়া থেকে যে গ্যাস ইউরোপের দিকে যাচ্ছে সেটা সরবরাহ কমে গেছে, স্ট্র্যাটেজিক স্টকিং হয়েছে। সেহেতু আমি বলছি যে এই শীতকালটা পার হলে হয়তো কিছুটা বলুন। ফলে এটা আসলে একটা পলিটিক্যাল ডিসিশনস। এই ডিসিশনটা আমাদের মাননীয় বা সিনিয়র সেক্রেটারি সাহেব, যেটা ওনার উপরে যে প্রেশারটা যাচ্ছে, এটা বলার মতো না। এটা পরিবহন থেকে আমরা দেখতে পাচ্ছি, পরিবহন কিন্তু একটা কনজিউম করে যে ফুয়েল, এটা খুব বেশি আমার কাছে মনে হয় না। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কনজাম্পশনও আছে। ইন্ডাস্ট্রিয়াল কনজাম্পশনস এর ভিতরে আপনার এইচএফওর একটা দাম বেড়েছে। এইচএফওর কিন্তু আপনার পাওয়ার জেনারেশন ক্ষেত্রে এটার এখন প্ল্যান্ট ফ্যাক্টর অনেক বেড়ে গেছে। ফলে কিন্তু এইচএফও তে যে ইম্প্যাক্টটা আসবে, এটা আপনার পাওয়ারের পার ইউনিট পাওয়ারের দাম সরকার বাড়াতে হবে। বিদ্যুতের দাম তো কয়েকদিন আগে বাড়িয়েছে, বিদ্যুতের দাম তো বাড়িয়েছে, গ্যাস সিলিন্ডারের দামও বাড়িয়েছে কয়েকদিন আগে। সবচেয়ে লক্ষণীয় যে এটা কিন্তু গত বছরের ট্যাক্স ছিল না এইচএফওর উপরে। সরকার রেভিনিউ কালেক্ট করার জন্য কিন্তু এইচএফওর উপরে প্রায় 35% ট্যাক্স ইম্পোজ করেছে। এই ট্যাক্সটা কিন্তু সরকার কালেক্ট করছে আমার আপনার সবার কাছ থেকে, এবং ওই যে বাসে চড়েন যিনি, উনার কাছ থেকে কিন্তু কালেক্ট করছেন। এটা আমাদের সবার পকেট থেকে যাচ্ছে। সেটা আমরা আরেকটু আলোচনা করব। সমঝোতা করা যেত, তাহলে কিন্তু আজকে এই যে আমাদের যে চ্যালেঞ্জটা, এটা হতো না। ওমর রশিদ, আপনি থাকুন, আমরা আবার আসবো বিরতির পর। তার আগে আমি প্রশ্ন দিয়ে যেতে চাই আনিসুর রহমান আপনার কাছে, আমাদের সচিব মহোদয়, যে অকটেন পেট্রোলের দামটা বাড়ালে তো ভর্তুকি যেটা হচ্ছে সেটা তো যারা বেশি কনজিউম, যেটা ওমর রশিদ বলছেন, সেটা সম্ভব ছিল কিনা, আর এই এখন যে ক্রাইসিস সেটা মেটানোর জন্য আপাতত ট্যাক্স কমানোর কোনো সুযোগ আছে কিনা, বিরতির পরে বলবেন। আমাদের সঙ্গে থাকুন দর্শক, আপনারা থাকুন। অর্থনীতির সংলাপ থেকে বিরতি যাচ্ছে। আমাদের কথা হচ্ছে জ্বালানি তেল এবং অর্থনীতির আরেক সংকট। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় জ্বালানি অর্থনীতি সংকট সমাধান কিভাবে। আনিসুর রহমান আমাদের সচিব মহোদয় আমাদের সঙ্গে আছেন জ্বালানি বিভাগের। দুটি প্রশ্ন। আমাদের হুমায়ুন রশিদ বলেছেন যে অকটেন পেট্রোলের দাম বাড়িয়ে এই ভর্তুকি সমন্বয় করা যেত কিনা। ডক্টর দেবপ্রবী ভট্টাচার্য বলেছেন যে সময় উপযোগী হয় নাই। আপনার পদ্ধতি। ধন্যবাদ আপনার। হুমায়ুন রশিদ সাহেব যেটা বলেছেন সেই জায়গাটা আসি। আমরা কিন্তু অকটেন বা পেট্রোল একটা খুব সামান্য অংশই, আমরা যেই বাৎসরিক যে কনজাম্পশন, তার মধ্যে প্রায় 55 থেকে 60 লক্ষ টন আমাদের সকল জ্বালানি তেলের চাহিদা। তার মধ্যে প্রায় 45 লক্ষ টনই হচ্ছে ডিজেল। আচ্ছা, আর সেখানে অকটেন বা পেট্রোল যেটা হয়, এটা কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসাবে আমাদের দেশেই তৈরি হয়। হুমায়ুন রশিদ সাহেবরাও দেন, সেটা উপজাত হিসেবে আমরা পাই, উপজাত। কাজে ওইটার ইউজার কিন্তু খুব কম। হ্যাঁ, তারা অবশ্যই হোয়াইট কালারের লোক, সেটার ইউজার কম। সেখানে যদি আমি 10 টাকা 20 টাকা বাড়াই দিই, তাতেও কিন্তু ইম্প্যাক্ট খুব বেশি হবে না।
30 টাকা বাড়াইলেও ইম্প্যাক্ট হবে না অতটা। কিন্তু এখানে আমার যেটা বেশি, এখানে হুমায়ুন রশিদ সাহেব যে কথাটা বললেন, ওনারা প্রতি মাসেই ওনাদের কিন্তু এই যে পাওয়ার স্টেশনগুলি চালাচ্ছেন এইচএফও কিন্তু প্রতি মাসেই সমন্বয় হয়। এখন এই মুহূর্তে এই মাসে যে সমন্বয় হয়েছে সেখানে 68% বেড়েছে ওখানে। আচ্ছা, তো এই যে উনি কিন্তু একটা প্রশ্ন রেখেছেন যে এইটার ইম্প্যাক্ট কিন্তু পাওয়ারের দামে উপর পড়বে। পাওয়ারের দাম বাড়বে কি বাড়বে না, বিদ্যুতের দাম, সেটা আমি এই মুহূর্তে জানি না, বলতে পারছি না। আমাদের কাছে এরকম তথ্য উপাত্ত এখন আমরা সেটা তো পাইনি। রাজনৈতিক সিদ্ধান্তই। কিন্তু একটা জিনিস হচ্ছে যে যদি দাম নাও বাড়ে, এটা কিন্তু ভর্তুকি হিসাবে ওনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যারা প্রাইভেট প্রডিউসার আছে আইপিপি, ওনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভর্তুকি বা সাবসিডি হিসাবে, কিন্তু পিডিপি কে এই টাকাটা সরকারের কাছে না সজীব মহাশয়, তাহলে যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন যে সময় উপযোগী হয় নাই, সেটা কি বলবেন? না, সময় উপযোগী হয় নাই। আমি একটা জায়গায় বলে আসছি যে আমরা যতদিন পর্যন্ত সহনীয় পর্যায়ে ছিলাম, ডক্টর ভট্টাচার্য যে কথা বলেছেন, উনি কিন্তু চমৎকার বলেছেন যে বিপিসির আয় ব্যয় তাদের মানে দায় দেয় না, এটা কিন্তু কখনোই ওইভাবে আলোচিত হয় না। বিষয়টা 2008-9 সালে বিপিসির যে লোকসান শুরু হয়েছিল আগেই, সবচেয়ে দুঃখজনক ছিল যে বিপিসির এলসি কোনো ব্যাংক নিত না, সরকারি বেসরকারি কোনো ব্যাংক নিত না। তার মানে এতটাই দায় দেনায় ডুবেছিল। কিন্তু গত 16 সালের পরে যে কমিয়েছিলেন, তারপরে তো যে দামে বিক্রি করেছে, কিছু তো লাভ হয়েছে বিবিসি। না, লাভ হয়েছে, আমি অবশ্যই সেটা হয়েছে যেটাকে ওই যে প্রফেসর ডক্টর দেবব্রত ভট্টাচার্য বলেছেন, যেটা যেই দায়টা ছিল সেই দায়টাকে রিকভার করে কিছু হয়েছে। সেখান থেকে আপনারা জানেন যে 2019 সালে 18 সালে একটা আইন হয়েছে সেক্টর কর্পোরেশন থেকে উদ্বৃত্ত অর্থ, সেই অর্থ আইনের আওতায় 10,000 কোটি টাকা 2 অর্থ বছর সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে বিপিসি কে। 2018-19-20 অর্থ বছরে 10,000 কোটি টাকা চলে গিয়েছে ওখানে। বিপিসির অর্থায়নে 5টা বৃহৎ উন্নয়ন প্রকল্প হচ্ছে। হ্যাঁ, সেই কারণে সেখানেও কিন্তু আমাদের টোটাল ইনভেস্টমেন্টের আছে 33,000। এই মুহূর্তে আমরা প্রায় 20,000 এর কাছাকাছি। মানে সেই টাকা বেশি দামে ডিজেল বিক্রি করে সংগ্রহ করতে হবে না, সেটা বলছি না আমি। এখন আমাদের কাছে মানে উদ্বৃত্ত 6 মাস পর্যন্ত আমরা ভর্তুকি দিতে পেরেছি, যেহেতু আমরা অন্য কোনো সোর্স থেকে এখন পর্যন্ত ভর্তুকির কোনো মানে উৎস পাইনি। যে কম দামে যে তেল কেনা ছিল সেই মজুদ কি শেষ? কম দামে যে কেনা ছিল সেই মজুদ কি শেষ হয়ে গেছে বা শেষের পথে? তো আমাদের কাছে এই মুহূর্তে নাই। আমরা এখনো এই যে এইচএফও যে আরেকটা কথা বলেছেন ওনারা দুজনেই আমাদের আলোচকরা, যে কোভিড পরবর্তী যে পুনর্জীবন, আপনি সেখানে তো অনেক বেশি চাহিদা বেড়ে গেছে গ্যাস এবং তেলের। আমরা স্পট মার্কেট থেকে সর্বশেষ যেই এলএনজি কিনেছি, যেটা এক কার্গোর দাম ছিল 250 কোটি টাকা, ঠিক 6-7 মাস আগে সেটা আমরা 1250 কোটি টাকা। আপনারা তো সেটা দাম বাড়িয়ে ফেলেছেন অলরেডি। এলপিজি সিলিন্ডারের দাম তো বেড়ে গেছে। এলপিজি না, এলপিজির দাম আমরা নির্ধারণ করি না, এটা করে বিআরসি করে, এবং এলপিজি প্রতি মাসেই সমন্বয় হয় ওই সৌদি কন্ট্রাক্টের সাথে মিলে করে। ধন্যবাদ। আমি শুনবো। আমি একটু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আপনাকে যেতে চাই, সমাধান যদি বলেন আপনি। না, আমি সমাধানের কথা বলছি, যেটা বারবার আপনাদের আমি প্রথম থেকে বলতে চাচ্ছি, যে এইটা আসলে তেলের দামের সংকট না। আচ্ছা, এটা আসলে সামগ্রিকভাবে দেশের আপনার অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে তারই প্রতিফলন এটা। সেহেতু এটার ভিতর দিয়ে সরকারের এমন অবস্থায় গেছে যে সরকারের যে সমস্ত প্রতিশ্রুত ব্যয়গুলো ছিল, সেই ব্যয়গুলো কি তার এখন এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়ে গেল কিনা বাজেটের 4 মাস পরে। বা নির্ধারিত ব্যয় তো আছেই, নির্ধারিত ব্যয়ও আছে কিছু। আমি আপনাকে এইটুকু বলি যে সেহেতু এইটার আমার কাছে যেটা আশ্চর্য লাগছে, যে জ্বালানি পণ্যের মতো এরকম একটি পণ্য নিয়ে আমার মন্ত্রী পরিষদে কি আলোচনা হলো, আদৌ আলোচনা হলো কিনা আমি জানি না,
অর্থ মন্ত্রণালয়ে কি হলো এবং অর্থ মন্ত্রণালয়ে এটাকে সামগ্রিক সম্পদের কাঠামোতে কিভাবে দেখলেন এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। সেহেতু আপনি যদি শুধুমাত্র এই ক্ষুদ্র মানে বিন্দুর ভিতরে সিন্ধু দেখতে চান, এটা এক ধরনের আত্মপ্রতারণা হবে। কারণ আমাদের আগামী দিনে বুঝতে হবে যে আগামী 6 মাস আমরা কি মানে 8 মাস আমরা অর্থ বছর কিভাবে অতিবাহিত করব। তাহলে কি এরপরে তেলের দামের পরে আমার মানে বিদ্যুতের দাম বাড়বে, হুমায়ুন রশিদ সাহেব অলরেডি ইঙ্গিত দিলেন, এবং ইত্যাদি। তখন আসলে ফিরে যেতে হবে যে আমরা আর কি কাজগুলো করেছি যেগুলি করাটা উচিত হয়নি। দেখুন, আমরা তো এখন ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের বসিয়ে রেখে তাদের ক্যাপাসিটি টাকা দিচ্ছি, হ্যাঁ, তাদের ব্যবহার করছি। মানে এটা কি আপত্তি দিলেন? এখন এলএনজি শর্টেজ হওয়াতে আপনার এই আইপিপি কোম্পানি গুলা যেগুলা এইচএফও বেসড পাওয়ার প্লান্ট আছে বাংলাদেশে, এদেরকে প্রচুর প্লান্ট ফ্যাক্টর দেওয়া হচ্ছে যে যাতে দেশে এই সময়ে, কারণ এলএনজি সাপ্লাই চেইন ওয়াজ ইন্টারাপ্টেড হয়ে গেছিল, আমি মৌলিকভাবে দেশের ভিতরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন যেখানে গেছে, সরকারের 1/3 বিদ্যুৎ ক্ষমতা এখন অলসভাবে বসে থাকে ইত্যাদিতে, যেহেতু আপনার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের আবার এই ধরনের মানে সুরক্ষা দিয়ে রাখা কি রাখা না এটা নিয়ে আলগা বিতর্ক হতে পারে। আমি যেটাকে বলতে চাচ্ছি যে যখন আমাকে বলেন যে এই টাকার বাড়ানো ছাড়া সুযোগ নাই, আমি তখন অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে বলি আরো 10টা জায়গায় সুযোগ ছিল। আপনি 10টা সিদ্ধান্ত নিয়েছেন যেটাতে অপচয় হচ্ছে, যেটাতে আপনি বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠীকে আপনি বিশেষ সুবিধা দিচ্ছেন, কিন্তু আপনি এখন নাগরিকদের যখন সুবিধার প্রশ্ন উঠলো তখন আপনি এটা দেখলেন না। এই জায়গাটাই হলো রাজনৈতিক সিদ্ধান্তের আমাকে অবিমিশ্রকারিতা বলে মনে হয়। এবং একটা সরকার যদি 2 বছর পরে নির্বাচনে যেতে চায়, যদি নির্বাচন যাই বোঝেন না কেন হয়, তাহলে এইটা কেমন করে সিদ্ধান্ত হতে পারে বিবেচনা ব্যতিরেকে আমার কাছে কোনো হিসাবের ভিতরে রাজনৈতিক অর্থনীতিতে আমি এটা হিসাবের ভিতরে দেখি না। আপনি আগামী 6 মাসের ভিতরে খাদ্যপণ্য মূল্যের বৃদ্ধি পারবে, আপনার জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধি পারবে, আমার টাকার বিনিময় হার পতন ঘটছে, সেটার ফলে আমদানিকৃত অন্যান্য পণ্যের বৃদ্ধি হবে, এবং অবশ্যই এই মুহূর্তে যে বেকারত্ব রয়েছে এবং যেভাবে আপনার সংকট আমাদের পরে এখন দারিদ্র বেড়েছে, নিম্ন মধ্যবিত্ত এখন দরিদ্র সীমার ভিতরে আছে, তাদের উপরে যে জীবনের উপরে যে চাপ পড়বে বাড়ি ভাড়া থেকে আরম্ভ করে সবকিছু, এই বিবেচনাটা কে করলো? এই বিবেচনাটা তো আমার রাজনৈতিক নেতৃত্বের করার কথা ছিল। তারা কি এই বিবেচনাগুলোকে করে তারপরে এই দামটা ঠিক নির্ধারণ করলেন, নাকি এটা একটা গতানুগতিক ভাবে একটা বিষয়ের ভিতরে আসলো, নাকি এটা শুধুমাত্র আর্থিক আমার কোনো অনেক প্রশ্ন আপনার মতন সাধারণ মানুষের প্রশ্ন হয়তো আরো বেশি। আমি আবার ফিরবো হুমায়ুন রশিদ, আমি এই পুরো একটু বিরতি দিতে যাবো। তার আগে একটু বলতে চাই যে কথাটি বললেন, যদি একটা বাক্য বলেন, নাহলে আমি বিরতির পরে এসে শুনবো। বিদ্যুৎ দাম বাড়ানোর যে ইঙ্গিত বললেন আপনি, তাহলে কি বিদ্যুতের দাম বাড়ছে? তাহলে তো সকল কিছুর দাম আরেক দফা বাড়বে। আমরা সেইটার অপেক্ষায় থাকবো কিনা, বা মানুষ আরেকটু কষ্টের দিকে ধৈর্য ধরতে পারবে কিনা, শুনবো বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন দর্শক। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আলোচনা হবে জ্বালানি তেলের সংকট এবং অর্থনীতির এই সংকট। বিরতির পর আমরা আরও ফিরে এলাম অর্থনীতি সংলাপে। আমরা কথা বলছি জ্বালানি তেলের এই বিষয়টি নিয়ে, অর্থনীতির সংকট সমাধান কিভাবে। আমি একটু যাব ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক এনার্জি প্যাক। আপনার কাছে প্রশ্নটা যেটা দেবপি বললেন যে আসলে কি বিদ্যুতের দাম বাড়ার কোনো আশঙ্কা করতে পারি আমরা? এনার্জির ভিতরে বিদ্যুতের দাম কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা একটা হিয়ারিং এর মাধ্যমে নির্ধারণ করে থাকেন। এটা কিন্তু ইচ্ছা করলেই মন্ত্রণালয় বাড়াতে পারেন না, সেটা না, কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা একটা প্রসেসে যেতে হয়। এটা প্রসেসটা বেশ একটা হিয়ারিং প্রসেস আছে, এটা একটা রেগুলেটেড। তো আপনার এটা দাম বাড়বে কিনা, কারেন্ট সিচুয়েশনে যদি ডিজেলের দাম বাড়ে কিংবা কেরোসিনের দাম বাড়ে, তাহলে বিদ্যুতের দাম এটার সাথে রিলেটেড। ফার্নেস অয়েলের দাম বেড়েছে, ফলে এটা ফার্নেস অয়েলের সাথে পিডিবির ইদার ভর্তুকি বেশি দিতে হবে, ভর্তুকি বেশি দিয়ে অপরচুনিটি কাজে লাগাতে হবে। এটা কি কাজে লাগে? বিদ্যুৎ কিন্তু সব সময় উৎপাদনশীল কাজে লাগানো হয় মোস্টলি। আজকে শিল্পে, যে কোনো শিল্পে বিদ্যুতের কাজ লাগবে, এতে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে। আপনার সরকার কিন্তু অন্যভাবে ট্যাক্সটা কালেক্ট করতে পারবে। সরকারকে ওইভাবেই চিন্তা করে বিদ্যুতের দাম। আপনার কোনো বিকল্প প্রস্তাব আছে বা পরামর্শ আছে? আমার কথা হচ্ছে একটাই, যে বিদ্যুতের দাম বাড়ানো যাবে না। যাবে না। বিদ্যুতের দাম যদি বাড়ানো হয় তাহলে কিন্তু
আরো ইনভেস্টমেন্ট কমে যাবে। এমনি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাচ্ছে, বিদেশি ইনভেস্টমেন্টস আসবে না, প্লাস লোকাল যে ইনভেস্টমেন্টস গুলো আছে এগুলো যদি বাড়াতে হয় তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি কিন্তু আমাদের দেশে আছে, বিদ্যুতিক এবং জ্বালানি এই দুটাকে দাম সাশ্রয়ী মূল্যে রাখতে হবে, যেটা গ্রহণযোগ্য। যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু ইনভেস্টমেন্টস বাড়বে, লোকজনের কর্মসংস্থান হবে, সরকার কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স অনেক বেশি পাবে। মানে আইপিপি গুলোতে ভর্তুকি দিয়ে হলেও, মানে বসিয়ে থাকা বিদ্যুৎ উৎপাদনকে টাকা দিয়ে হলেও আইপিপি কোম্পানিগুলোকে এখন আর বসে রাখতে হচ্ছে না সরকারকে, কারণ এখন এলএনজি সরবরাহ বন্ধ থাকাতে, সরবরাহ স্বল্পতা থাকাতে এই আইপিপি কোম্পানিগুলা মানে এখন কন্টিনিউয়াসলি পাওয়ার সরবরাহ করছে। এক, দুই নম্বর হচ্ছে সরকারের কিন্তু যে পাওয়ার প্ল্যান্ট আইপিপি কোম্পানি আছে এটা কিন্তু আপনার অনেক পাওয়ার প্ল্যান্ট মেইনটেনেন্সে থাকে। আপনি জানি যে এটা সারপ্লাস পাওয়ার প্ল্যান্ট, কিন্তু আসলে সারপ্লাস না। একটা সিকিউরিটি দরকার হয়, না হলে আজকে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু আপনি আপনার টেলিভিশন স্টেশন অপারেট করতে পারবেন না। আজকে কিন্তু সুখবর হচ্ছে যে এটা নিরাপত্তা সরকার দিয়েছে। তারপরও আমাদের লোডশেডিং এর কবলে পড়তে হয় এবং ডিজেল বেশি দামে কিনে জেনারেটর চালাতে হয়। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবং সেই ডিজেলের দামও বাড়ানো হয়েছে। আমি সিনিয়র সচিব আপনার কাছে যাচ্ছি আবার, আনিসুর রহমান, একটি কথা বললেন যে এই একটি সমন্বয়ের বিষয়, আমরা শুধু একটি মন্ত্রণালয়কে বলতে চাই না, যেটি দেবপ্রিয় ভট্টাচার্য আমাদেরকে আলোকপাত করলেন, যে তাহলে একটি আন্তঃমন্ত্রণালয় সভার দরকার ছিল কিনা, আপনারা করেছেন কিনা। এখন সড়ক পরিবহন মন্ত্রণালয়কে কাজে নামতে হচ্ছে, অন্য মন্ত্রণালয়কে কাজে নামতে হচ্ছে, পর্যটন মন্ত্রণালয়কে দেখছি আমরা, তাদেরকে কিছু বলতে হবে। তাহলে একটি আন্তঃমন্ত্রণালয় সভা কি করার দরকার ছিল? কখনো কি হয় আগে কখনো বিদ্যুতের দাম, জ্বালানির দাম পরিবর্তনের ক্ষেত্রে কি সেরকম কোনো সভা হয় কখনো, বা মন্ত্রিসভায় কি কোনো আলোচনা হয়? আপনার জ্বালানি তেলের ব্যাপারে কখনোই অতীতে হয়নি এই ধরনের, সেই যে অতীতের দৃষ্টান্ত অনুসরণে এবারও তো সেটা করা হয়েছে। যেটা হুমায়ুন রশিদ সাহেব বললেন যে গ্যাসের দাম মূল্য বা বিদ্যুতের মূল্য, এটা এনার্জি রেগুলেটরি কমিশনের উপর দেওয়া আছে। তারা কিন্তু 45 দিন সময় দিয়ে শুনানি নেন এবং তারপর তারা একটা সরকারের কাছে সুপারিশ দেন, সেই সুপারিশটা সরকার তখন বাস্তবায়ন। জ্বালানি তেলের ক্ষেত্রে সেটা এক্সাম্পশন আছে, জ্বালানি তেল মন্ত্রণালয় পারে। হ্যাঁ, জ্বালানি তেলের এখানে দেখেন আমরা আজকে কেরোসিন এবং ডিজেলটা এটা সরকার করলো। আর একটু আগে আমি বলেছি যেটা এইচএফও কিংবা আপনার এভিয়েশন ফুয়েল, জেট ফুয়েল, এগুলি কিন্তু প্রতি মাসেই সমন্বয় হয়। সেটা কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে দেওয়া আছে, কারণ ওইটা বারবার আমাদের কাছে এসে যে সময় কেমন হবে তখন কিন্তু দেখা যাবে যে 2 মাসের সমন্বয় একবার করতে হবে, তাতে কিন্তু আরো ব্যাড ইম্প্যাক্ট হবে। এটা প্রতি মাসেই তারা শুরুতে করে, প্রতিবেশী দেশে ভারত এবং ভারতে কিন্তু প্রতিনিয়ত সমন্বয় হচ্ছে ভারতে। তা আমরা সেই জায়গায় যেতে পারি কিনা, সেটা কি লাভের বিষয় নাকি সেটা ক্ষতি, সেটা তো অসুবিধা কি? আমি কিন্তু বলছি যে আমরা দুইটা দৃষ্টান্ত আমি বলেছি যে জেট অয়েল এবং এইচএফও কিন্তু ভারত, শ্রীলঙ্কা এই দুইটা দেশের সাথে ক্ষেত্র বিশেষে জেট অয়েলের ব্যাপারে এই দুই দেশের সাথে আমরা সমন্বয় করি প্রত্যেক মাসেই, এবং এইচএফওর ব্যাপারটাও। ডিজেল পেট্রোল অকটেনের কেরোসিনের ক্ষেত্রে সেটা নয় কেন? যখন দাম বাড়বে আমি দাম বেশি দেবো, যখন দাম কমে যাবে কমিয়ে দিবেন। আপনার এই প্রশ্নের সাথে মিলিয়ে আমি একটা প্রশ্ন মাননীয় সেক্রেটারিকে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো এখন কি সময় এসেছে যে তেল আমদানির ক্ষেত্রে বিপিসির যে একচেটিয়া ব্যবস্থা আছে সেটাকে থেকে বের হয়ে এসে ব্যক্তি খাতকে এখানে সুযোগ করে দেওয়া, যাতে করে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সাথে সাথে আমরা অভ্যন্তরীণ বাজারেও সেই সুবিধাগুলো এবং অসুবিধাগুলো পাই। আমাদের কি সেই সক্ষমতা আছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য? আমাদের কি বেসরকারি খাতে সেই সক্ষমতা আছে এই আমদানি করা? না, এটা তো এই প্রশ্ন এই মুহূর্তে কাউন্টার ফ্যাকচুয়াল, মানে বাস্তবতা জানি না সেহেতু আমাকে এই প্রশ্ন করছেন। কিন্তু সাধারণভাবে আমি মন্ত্রী সচিব মহোদয়কে জিজ্ঞেস করছি, মানে এই পলিসি সিদ্ধান্ত চিন্তা করার সময় কি এসেছে? আমি একটু সচিব মহোদয়কে শুনি। এটা যদি করতে হয় তাহলে আইনের একটা পরিবর্তন দরকার। 1974 সালে পেট্রোলিয়াম অ্যাক্টে সরকারকে এই ক্ষমতাটা দেয়া আছে। আচ্ছা। এবং আপনার এখানে আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বিষয় কিন্তু আছে, যে রাষ্ট্রীয় জ্বালানি নিরাপত্তার বিষয়টা দেখেই সরকারের কাছে এটা রাখা হয়েছে। হুমায়ুন রশিদ সাহেব বললেন যে আমরা এত কিছুর মধ্যেও আমাদের সাপ্লাই চেইন কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি। সাপ্লাই চেইনটা আমরা আমাদের সেটা তো একটা সান্ত্বনা। আমার বাস বন্ধ হয়ে গিয়েছে, ভাড়া বেশি দিতে হবে। এটা এখন ভাড়া
এই গত 2020 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু আপনার পরিবহন ভাড়া কিন্তু অনেক বেড়েছে, এটা কিন্তু কেউ বলেনি। না না, আমরা সবসময় বলছি পরিবহন ভাড়ার ব্যাপারে তো সবসময় আমরা সোচ্চার আছি। আমি না কেন পরিবহন বলবো না? মানে আমি বোঝাতে চাচ্ছি যে জ্বালানি তেল আমদানিতে পরিবহন খরচ বেড়ে গিয়েছে। তার কারণ আইএমও একটা ইস্যু করেছে, যেটা কয়েক বছর ওয়েবার দিয়ে 1 জানুয়ারি 2020 থেকে করেছে, যে কোনো সমুদ্রগামী জাহাজ, আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজ, সেগুলো 0.5% সালফারের বেশি সালফার থাকলে সেই জাহাজ যেতে পারবে না। সেটা আমরা জানি। ওখানে কিন্তু আপনার ভাড়া এখন দ্বিগুণ হয়েছে, সেটা আমরা জানি। ধন্যবাদ আনিসুর রহমান। আমরা একটু শেষ করি। আমি শুধু একটা প্রশ্নের জবাব জানতে চাই, হ্যাঁ বা না। হুমায়ুন রশিদ যদি বলেন যে আমরা কি বেসরকারি পর্যায়ে কি আমাদের সেই সক্ষমতা আছে তেল আমদানির? আচ্ছা, কেন ঠিক আছে? আচ্ছা, আমি বলবো কেন আছে। বিপিসি, আমি বলবো বিপিসি এখনো যে মাথাভারী প্রশাসন আছে, এটা অনেক 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 বেশি এফিশিয়েন্ট না। আজকে এখনো স্টিক দিয়ে মাপানো হয় তেল। আচ্ছা, ঠিক আছে। নিশ্চয়ই বেসরকারি খাতে যে উন্নয়ন হয়েছে, তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারলে নিশ্চয়ই আমদানিও করতে পারবে। দেবপ্রিয় ভট্টাচার্য, আপনি যদি শেষ করেন। না, আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই পুরো জিনিসটা এটা তেলের দামের সংকট না। আচ্ছা, এটা আমি মনে করি সরকারের ভিতরে সমন্বয়ের সংকট। এটা আমি মনে করি যে রাজনৈতিক যৌক্তিকতার সাথে, মানে অর্থনৈতিক যৌক্তিকতার সাথে রাজনৈতিক বিবেচনাকে একসাথে সম্মেলন করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে সংকট, এইটা যদি অর্থনীতির ভিতরে, সামগ্রিক অর্থনীতির ভিতরে আমাদের যে আর্থিক সক্ষমতা, সেইটা সামগ্রিক বাজেটে কিভাবে এবার বাস্তবায়িত হবে, সেইটার একটা প্রতিফলন এটা। আমার শুধু একটাই নিবেদন, যে অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দের সমন্বয়ে আমাদের একটি যদি মানে সংসদীয় পদ্ধতিতে মন্ত্রী পরিষদের ভিতরে এই আলোচনাগুলো না আসে, তাহলে শুধুমাত্র প্রশাসন নির্ভর একটা পরিস্থিতির ভিতরে আমরা আসবো, যেটাতে কোনো অবস্থাতেই রাজনৈতিকভাবে কাম্য হতে পারে না। সেহেতু এই ব্যবস্থার থেকে আমাদের খুব দ্রুততার সাথে আরো স্বচ্ছতা, আরো তথ্যভিত্তিক এবং একটি রাজনৈতিক মানে বিবেচনাকে যুক্ত করে তারপরে আমাদের এই সিদ্ধান্তগুলোকে আগামী দিনে নিতে হবে। এটা মজুরির ক্ষেত্রে হবে, টাকার মূল্যমানের ক্ষেত্রে হবে, আপনার আগামী দিনে বিদ্যুতের ক্ষেত্রে হবে। এই জিনিসগুলো আমাদের বিবেচনা রাখা উচিত যারা দেশ শাসন করে। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ। আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ, এবং হুমায়ুন রশিদ, আপনাকে ধন্যবাদ। এবং আগামীতে সংসদ অধিবেশন অল্প দিনের মধ্যে বসবে, আমরা জানি না সেই সংসদে এই আলোচনা হবে কিনা। আপনাদের তিনজনকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরও। আমাদের বিদায় নেওয়ার সময় হলো। দেখা হবে আগামী সপ্তাহে। থাকবেন নতুন অতিথি, থাকবেন নতুন বিষয়। অর্থনীতি সংলাপে আবার কথা বলবো আমরা। ধন্যবাদ।